everyone, how are you? Welcome you all again to my class. I think you are well by the grace of Almighty. Dear learners, আজকের আমাদের বিষয় হচ্ছে WS question or framing question. তোমরা জানো যে আসলে WS question এর ভূমিকা আমাদের জীবনে অনেক, বিশেষ করে যারা কম্পালসরি ইংরেজি নিয়ে আছো, অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা করছো, তাদের জন্য আসলে এই WS কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটিকে আমরা কিভাবে সহজভাবে তোমাদেরকে প্রেজেন্টেশন করতে পারি, আজকের বিষয় হচ্ছে হাউ ক্যান উই মেক WS কোশ্চেন এন্ড হাউ ক্যান উই অবটেইন 5 out of 5। অলরেডি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপডেট থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। লেটস এনজয় আওয়ার ক্লাস। ডিয়ার লার্নার্স, এবারে খেয়াল করো, আমরা মূল জায়গায় চলে যেতে চাই, সেটা হলো ফ্রেমিং কোশ্চেন অর WS কোশ্চেন। তোমরা জানো যে আমাদের জীবনে আমরা WS কোশ্চেনগুলো আসলে WS কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর মাধ্যমে করে থাকি, এবং WS ওয়ার্ডগুলো আমরা আসলে অনেকেই জানি, কিন্তু বাস্তবতা যখন আসি তখন একটু ঝামেলায় পড়ে যায়। আসলে কিভাবে একটু রুলসটা না জানার কারণে, প্র্যাকটিক্যাল লাইফে আমাদের ইংরেজির ব্যবহার না থাকার কারণে এই সমস্যাগুলো কিন্তু আমরা পড়ে থাকি। সো লার্নার্স, একটু বেসিক কথা বলতে চাই, সেটা হলো দেখো আমাদের কয়েক ধরনের প্রশ্ন আমরা দেখে থাকি। নাম্বার 1 ইয়েস নো কোশ্চেন বলি আমরা, অর্থাৎ যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বললেই প্রশ্নের উত্তর হয়ে যায়। যেমন আমরা কিন্তু বলি তুমি কি যাও, আমরা উত্তরে বলি হ্যাঁ অথবা না, অর্থাৎ আমরা উত্তরে হ্যাঁ অথবা না বললেই কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যায়, সেটাকে আমরা কিন্তু ইয়েস নো কোশ্চেন বলে থাকি। এরকম অনেক প্রশ্ন আমরা করে থাকি, তুমি কি খাবে, তুমি কি যাবে, তুমি কি ঘুমাবে, এই কথাগুলোর উত্তরটা আমরা কিন্তু বলি কি হ্যাঁ অথবা না। এই হ্যাঁ অথবা না এই দুইটা বললেই কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই। কিন্তু সামনেটা দেখো, 2 নম্বর স্টাইল হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা ট্যাগ কোশ্চেন পড়ে আসছি, যে প্রশ্নগুলো সাধারণত অর্থের জোর বা গুরুত্ব প্রকাশের জন্য করা হয়। যেমন আমরা বলি সে যায়, যায় না, এরকম আমরা কিন্তু বাস্তব জীবনে বলি তুমি করবে, করবে না। এই যে প্রশ্নটা, সেটা কিন্তু আসলে এই বাক্যের জোর বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। সুতরাং যদি যে প্রশ্নটা আমাদের জোর প্রকাশের জন্য ব্যবহৃত হয় সেটা কিন্তু ট্যাগ কোশ্চেন। আর যেটা এক কথায় উত্তর দেওয়া যায়, হ্যাঁ অথবা না বললেই প্রশ্নকারী আসলে কথার ফুল সেন্টেন্সটা সে বুঝে যায়, সেটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন আসলে আমাদের আলোচনার বিষয় না, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে WS কোশ্চেন। দেখো, কোনো কিছু বিস্তারিত জানার জন্য যে প্রশ্ন করা হয় সেটাই মূলত WS কোশ্চেন। যেমন সে কোথায় যায় প্রশ্ন করলাম, এখন হ্যাঁ অথবা না এই প্রশ্নের উত্তরে যদি এরকম তুমি বলো তাহলে কিন্তু উত্তরটা হচ্ছে না। সুতরাং আমার খেয়াল করতে হয় যে আমি যদি ক্লিয়ার বলি উত্তরটা এরকম যে সে ঢাকা যায়, অথবা সে পটুয়াখালী যায়, অথবা সে বিদেশে যায়, এরকম, অর্থাৎ যে কোনো একটি কথা স্পষ্ট করে তোমাকে ক্লিয়ার ভাবে তোমাকে বলতে হবে, তাহলে আমরা সেটাকে বলতে পারি WS কোশ্চেন। সুতরাং দেখি আমরা WS কোশ্চেনের বিষয় আজকে আমরা কি দেওয়া এখানে, যে শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। এই 9টি শব্দ কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যদি প্রশ্ন করতে চাও, অথবা তোমার যদি এই যে কম্পালসারি ইংরেজিতে অনার্সে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ডিগ্রি করতেছো, এদের যে ব্যাকরণটা আছে, অর্থাৎ এদের যে কম্পালসারি ইংরেজিটা আছে, সেখানে কিন্তু 5টি নম্বর রয়েছে এখানে, অর্থাৎ তুমি এখানে কিন্তু পাস তোমাকে পেতে হবে। সেই পাস পাওয়ার জন্য তোমাকে এটাকে খুবই সহজ একটা চ্যাপ্টার, এটাকে তোমাকে গ্রহণ করতেই হবে। সেটা তুমি খেয়াল করো, এখানে কি আছে, এখানে 9টি শব্দ আমরা খুবই ভালো করে খেয়াল করবো। নাম্বার 1 হোয়ার। হোয়ার অর্থ সবাই জানি, খুবই সহজ। দেখো কোথায়, অথবা কোনো স্থানকে প্রশ্ন করতে বসে, অর্থাৎ হোয়ার শব্দটি বসে কোনো স্থানকে প্রশ্ন করতে। দেখো এখানে আরেকটু কথা যোগ করে দিয়েছি, সেটা হলো যে যতটুকু প্রশ্ন করা হয়েছে, যতটুকু প্রশ্ন করা হয়েছে সেটুকু বাদ হবে।
অর্থাৎ এটা আমরা সামনের রুলসে দেখব, যাকে আমরা প্রশ্ন করি। যেমন যদি কেউ একটি বাক্য বলে যে সে ঢাকা যায়, এখন আমি কিন্তু তাকে প্রশ্ন করি সে কোথায় যায়, ঢাকা কিন্তু বাদ হয়ে যায়। অর্থাৎ তাহলে কি হলো যে মানে প্রশ্ন দিয়ে, প্রশ্ন যখন আমরা করি কোনো শব্দ দিয়ে, তাহলে যে প্রশ্নের উত্তরে যে শব্দটা আসে ওইটা কিন্তু বাদ হয়ে যায়। এটা হলো বেসিক একটা কথা, আমরা সামনে রুলসেও দেখবো। তো এখানে আমরা মূল জায়গাটা দেখবো যে হোয়ার দিয়ে কি কি প্রশ্ন করা যায়, কোথায় অথবা কোনো স্থানকে প্রশ্ন করা যায়। 2 নম্বরে হোয়েন, হোয়েন মানে কোনো সময়, অর্থাৎ কখন অর্থে কোনো সময় যদি প্রকাশ করে তখন কিন্তু সেটা হলো হোয়েন। হ্যাঁ, সুতরাং সময় প্রকাশ করলে সেটাকে তুমি কি বলবা, হোয়েন দিয়ে প্রশ্ন করবা। 3 নম্বরে দেখি হোয়াই, অর্থাৎ কেন, কিসের জন্য, কি কারণে ইত্যাদির কথার পরিবর্তে বসে, অর্থাৎ কারণবোধক কোনো শব্দ এর পরিবর্তে কিন্তু আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারি। 4 নাম্বারটা দেখি হোয়াট, খুবই পরিচিত আমাদের একটি শব্দ, একটি ডব্লিউএইচ ওয়ার্ড, সেটা হলো হোয়াট। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড কিন্তু বলা হয় এই শব্দগুলা অধিকাংশই মানে সবগুলোই ডব্লিউ অথবা এইচ দিয়ে কিন্তু শুরু, এই কারণে কিন্তু এগুলোকে ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। আচ্ছা দেখো হোয়াট কি অর্থে আসে, অর্থাৎ পেশা অথবা বয়স অথবা পছন্দ অপছন্দ, সময় জানা, এই কয়েকটা অর্থে হোয়াটের ব্যবহার আছে, আমরা প্র্যাকটিক্যালে দেখব। তাহলে মূল জায়গা হচ্ছে কি, হ্যাঁ হোয়াটের মূল অর্থ অথবা মূল জায়গা হচ্ছে কি। এটা পেশার কোনো প্রশ্ন করতেও আসলে এই হোয়াটের ব্যবহার আছে, অথবা বয়সের প্রশ্ন করতেও আমরা ব্যবহার করি, পছন্দ অথবা অপছন্দর ক্ষেত্রেও ব্যবহার করে থাকি, সময়ের ক্ষেত্রে অর্থাৎ সময়ে প্রশ্ন, সময়ে জানার যে প্রশ্ন সেক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করে থাকি। আর নেক্সট যাই আমরা 5 নম্বরে খেয়াল করি হুইচ মানে কোনটি। দেখো লেখা আছে সাধারণত বস্তুবাচক সাবজেক্ট কে প্রশ্ন করা হয়। এখানে সাবজেক্ট অথবা অবজেক্ট কথাটাও তুমি জুড়ে দিতে পারো, অর্থাৎ মাঝে মাঝে অবজেক্টকেও সে প্রশ্ন করতে পারে, অর্থাৎ মানে বাক্যের ভার্বের পরের কোনো নাউনকে সে প্রশ্ন করতে পারে। আমরা দেখব মূলত সাবজেক্টকে প্রশ্ন করার জন্যই ব্যবহৃত হয়, অবজেক্টের ক্ষেত্রেও বসতে পারে। কোনটি অর্থে যখন আসবে তখনই হুইজ বসাই দেব। আচ্ছা দেখি 6 নম্বরে আছে হু। হু মানে কে অথবা কারা, সাধারণত ব্যক্তি বাচক সাবজেক্ট সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অবজেক্টের ক্ষেত্রেও মাঝে মাঝে বসে, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে হুমের পরিবর্তে মাঝে মাঝে হু বসে, সেই জন্য আমরা এটা মূলত এখানে রেখেছি। মূল জায়গা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরিবর্তে, সাবজেক্ট যখন ব্যক্তিবাচক হবে তখন হু বসবে তার পরিবর্তে, আর বস্তুবাচক যখন হবে তার পরিবর্তে হুইজ বসবে, এটা হলো মূল জায়গা। তারপরে দেখি 7 নম্বরে কি দেওয়া আছে হুস, হুস মানে কার অথবা কাহার, এর সাথে সাধারণত নাউন যুক্ত থাকে, মানে আমরা বলি না যে কার কলম মানে হুস পেন, এরকম আর কি। কার, কার মানে কার গাড়ি, কার বাড়ি, কার কলম ইত্যাদি, এরকম মানে হুস পেন, হুস কার, হুস হাউস, এরকম ক্ষেত্রে হুস শব্দটা ব্যবহৃত হয়। 8 নাম্বারটা তুমি দেখো হুম, হুম মানে কাকে, হুম মানে কাকে, সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টকে প্রশ্ন করা হয়। খুব ইম্পর্টেন্ট কথা, খেয়াল করো, এটা আমাদের পরীক্ষায় বিশেষ করে ডিগ্রি অথবা অনার্স পরীক্ষায় তোমার এই জাতীয় কথা প্রায় থাকে, অর্থাৎ অবজেক্ট ব্যক্তিবাচক দিয়ে আমাদের প্রশ্ন করতে হয়। যেমন যদি দেখো যদি থাকে মি অথবা থাকে আজ, মানে কোন জায়গায় সাবজেক্টের পর ভার্ব থাকে, ভার্বের পরে। আমরা কিন্তু এই বেসিক ইংলিশ নিয়ে অলরেডি 3টি ক্লাস আমরা নিয়েছি টেন্সের উপরে। তোমার এই টেন্সের ক্লাসগুলো অবশ্যই তোমার দেখতে হবে, না হয় কিন্তু এই আজকের ক্লাস তুমি অনেক কিছুই বুঝবে না। ওই ক্লাস 3টি যদি দেখে আসো তাহলে আজকের ক্লাসটা তোমার বুঝতে অনেকটা সুবিধা হবে। খেয়াল করো তাহলে ভার্বের পরে কি থাকবে, মি অথবা থাকবে আজ অথবা ইউ, হিম, হার, দেম, ইটিসি, অথবা যে কোনো নাম। হ্যাঁ, অর্থাৎ ব্যক্তিবাচক কোনো অবজেক্ট যখন থাকবে তখন সেই অবজেক্টের পরিবর্তে আমরা হুম দিয়ে প্রশ্ন করতে পারবো। প্রত্যেকটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। 9 নম্বরে দেখো হাউ। হাউ মানে কিভাবে, হাউ এর ব্যবহারটা অনেক ব্যাপক, আমাদের জীবনে আমরা দেখি হাউ এর ব্যবহার অনেক ব্যাপক। দেখো এখানে দেখো কিভাবে অথবা কতটা
অথবা হাউ মাচ কত দাম, হাউ ফার হাউ লং কত দূর ব্যবহার হতে পারে, আবার কিন্তু হতে পারে হাউ মেনি মানে সংখ্যা বোঝানোর জন্য ইত্যাদি। এই শব্দগুলা আসলে এভাবে বসে থাকে। এটা হলো বেসিক কথা, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড গুলো, অর্থাৎ যে কটি ওয়ার্ড হোয়ার মানে কোথায় বা স্থান বোঝানোর জন্য, হোয়েন মানে কখন বা সময় বোঝানোর জন্য ব্যবহৃত হয়, হোয়াই মানে কেন বা কারণ প্রকাশক যে শব্দগুলো আছে সেগুলো পরিবর্তে ব্যবহৃত হয়, হোয়াট মানে কি, এরকম মানে অবজেক্ট যখন আসে সেই কি অর্থ যখন প্রকাশ করে। আর আছে পেশা, বয়স, পছন্দ অপছন্দ। ইম্পর্টেন্ট হচ্ছে সময়, কারণ সময় দিয়ে তুমি দেখবে পরীক্ষায় প্রশ্ন প্রায় থাকে। হুইচ কোনটি এই অর্থে আসে, হু কে অথবা কারা অর্থে আসে, ব্যক্তিবাচক সাবজেক্ট বাদ যায়, হুইচ দিয়ে বস্তুবাচক সাবজেক্ট বাদ যায়, মানে সাবজেক্টকে প্রশ্ন করা যায়। হুস মানে কার অর্থে আমি অলরেডি বলেছি, হুম মানে কাকে, এই বিশেষ করে এই অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট যখন হবে তাকে বাদ দেওয়ার জন্য হুম ব্যবহার করতে পারি। 9 নম্বরে কিভাবে মানে হাউ, হাউ এর ব্যবহারটা অনেক ব্যাপক, অর্থাৎ বিভিন্ন সময় হাউ এর সাথে হাউ মাস, হাউ ফার, হাউ লং, হাউ মেনি মাইলস এরকম শব্দগুলো যুক্ত হয়ে হাউ দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে এটা তোমার মূল কথা ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে। এবারে খেয়াল করো, এইগুলো দিয়ে আমরা প্রশ্ন হলো কোন নিয়মে আমরা এটা করব, একটু খেয়াল করো। সামনে আমরা কিন্তু মূল জায়গায় চলে এসেছি যে কিভাবে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড তৈরি করব, অর্থাৎ ডব্লিউএইচ বাক্য, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে একটি প্রশ্নবোধক বাক্য ডব্লিউএইচ কোশ্চেন আমরা তৈরি করতে পারি। সেটা দিকে খেয়াল করো আমরা কিভাবে করব। আমরা কয়েকটি রুলস এখানে নিয়ে এসেছি, তুমি সহজভাবে দেখো। নাম্বার 1 মানে প্রথমে তুমি যে কাজটি করবে, বাক্যের অর্থ অনুযায়ী একটি ডব্লিউএইচ ওয়ার্ড বসাবে, অর্থাৎ যখন সময় বুঝাবে তখন তুমি হোয়েন বসাবে, যখন স্থানকে তুমি প্রশ্ন করবে তখন কিন্তু তুমি হোয়ার বসাবে। এইভাবে আর কি তুমি ওই যে 9টি শব্দ আমি বিশ্লেষণ করেছি, ওই 9টি শব্দ অর্থ বুঝে যেটার সাথে ম্যাচিং হয় সেটা কিন্তু তুমি এখানে বসিয়ে দেবে। নাম্বার 1। নাম্বার 2 দেখো, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, অর্থাৎ টেন্স বুঝে অক্সিলারি ভার্ব। এই জন্য আগেও বলেছি আমরা বেসিক ইংলিশের জন্য 3টি ক্লাস করেছি, 3টি ক্লাসে কিন্তু স্ট্রাকচার, টেন্স এগুলো দেখিয়েছি। সেই 3টি যদি না দেখে থাকো তাহলে কিন্তু আজকের ক্লাস বুঝতে একটু কষ্টই হবে, সুতরাং অবশ্যই সেটি কিন্তু দেখে নিবে। হ্যাঁ, এবারে দেখো 2 নম্বর কি বলছি, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এখানে কয়েকটি ভাগ করেছি দেখো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন হবে তখন অক্সিলারি ভার্ব হয় ডু অথবা ডাজ, তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অথবা ডাজ বসে। পাস্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু বসে ডিড। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাহায্যকারী ক্রিয়া বসে ডু অথবা ডাজ, পাস্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু বসে ডিড। দেখো এইবারে দেখো আমরা সি নাম্বারে চলে এসেছি। সি নাম্বারে কি দেওয়া আছে যে অন্য সব বাক্যে যে সাহায্যকারী ক্রিয়া দেওয়া থাকবে সাবজেক্ট অনুযায়ী সেটা বসবে। অর্থাৎ এই নিচের দেখো বি ভার্ব দেওয়া আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব দেওয়া আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি। এই যে অক্সিলারি ভার্বগুলো দেওয়া আছে সেটা কিন্তু তোমার যদি ওই বাক্যে দেওয়া থাকে তাহলে তোমার শুধু কাজ ডব্লিউএইচ ওয়ার্ডটি বসানোর পরে এই অক্সিলারি ভার্বটি একটু সাবজেক্টের দিক খেয়াল করে বসিয়ে দেবে, তাহলে এটা আরো সহজ হয়ে গেল। হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি এই কালো চিহ্নিত কথাটা একটু খেয়াল করবে। দেখো এখানে 3টি ডব্লিউএইচ ওয়ার্ড নেওয়া হয়েছে। একটা হলো হু, যা দিয়ে আমরা ব্যক্তিবাচক সাবজেক্টে প্রশ্ন করি, হু। আরেকটি আছে হুইচ, যা দিয়ে আমরা বস্তুবাচক সাবজেক্টকে প্রশ্ন করি, মাঝে মাঝে অবজেক্টকেও প্রশ্ন করি, মানে নাউনকে প্রশ্ন করি। হট দিয়ে আমরা সাধারণত সাবজেক্টকে প্রশ্ন করি না, তারপরেও মাঝে মাঝে আছে সাবজেক্টকে হট দিয়ে প্রশ্ন করতে হয় বা করা যায়। তো এই 3টে শব্দ দিয়ে যখনই সাবজেক্টকে তুমি প্রশ্ন করবে তখন তখন তোমার এই সাহায্যকারী ক্রিয়ার নিয়ম আর প্রযোজ্য হবে না, অন্য নিয়ম ঠিক থাকবে। শুধু তুমি এই শব্দ 3টি বসিয়ে দেবে, সাবজেক্টকে বাদ দিয়ে দেবে, তারপরে বাকি শব্দগুলো বসিয়ে দেবে। ওকে, তাহলে এই সাহায্যকারী ক্রিয়ার নিয়মটা তোমরা বুঝতে পারছো। 3 নম্বরে দেখো সাবজেক্ট বসবে, অর্থাৎ নাম্বার 1 অর্থ বুঝে একটা ডব্লিউএইচ ওয়ার্ড বসাবে। নাম্বার 2
টেন্স অনুসারে সাহায্যকারী ক্রিয়া বসাবে। নাম্বার 3 সাবজেক্ট বসাবে। নাম্বার 3 বাক্যে অবশ্যই সাবজেক্ট থাকবে, সাবজেক্ট বসাবে। ওকে, এই সাবজেক্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা খেয়াল রাখো। সাবজেক্টে যদি কোনো ফার্স্ট পারসন থাকে, তুমি জানো আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্টে যদি ফার্স্ট পারসন থাকে নো টেনশন, তুমি সেটাকে সেকেন্ড পারসন বানিয়ে দেবে। খেয়াল করো, সাবজেক্টে যদি আই অথবা উই থাকে তাহলে তুমি ইউ গ্রুপে চলে যাবে। ইউ গ্রুপ বললাম কেন, দেখো নিচে একটু খেয়াল করো, এই দেখো আই, মি, মাই। আই এর 3টা রূপ আছে, তোমরা জানো। আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট এবং মাই হচ্ছে পজিটিভ কেস। ওকে, এবং দেখো এই উই কিন্তু বহুবচন, প্লুরাল, তাহলে উই সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট এবং আওয়ার হচ্ছে পজিটিভ। ওকে, প্লুরাল। এই ক্ষেত্রে দেখো আই যদি থাকে তুমি ইউ বসাবে, মি থাকলেও ইউ, কারণ ইউর কিন্তু সাবজেক্টও যা অবজেক্টও তাই। ওকে, মাই যদি থাকে তাহলে কিন্তু ইয়োর, খেয়াল করবে। আবার দেখো উই মানে বহুবচন যদি থাকে, কারণ ইউ দ্বারা তুমি জানো তুমিও বোঝায় তোমরাও বোঝায়। ওকে, তাহলে উইর পরিবর্তে ইউ। আবার দেখো আস যদি থাকে তাহলে ইউ, আবার আওয়ার থাকলে ইয়োর। তাহলে এটা একটু ভালো করে খেয়াল করবে, মানে বাক্যের মধ্যে যদি সাবজেক্ট, বিশেষ করে সাবজেক্ট বসানোর সময় এই নিয়মটা আমরা বলে দিছি। দেখো এই আই সাবজেক্ট, বাকি আই এবং উই সাবজেক্ট, বাকিগুলো কিন্তু সাবজেক্ট নয়, কিন্তু আমরা সাবজেক্টের বেলায় এই কথাটা, এই নিয়মটা আমরা বলে দিয়েছি যে তুমি সাবজেক্টের সময় এই রুলসটা শেষ হয়ে গেল। অর্থাৎ বাক্যের মধ্যে যদি কোনো জায়গায় ফার্স্ট পারসন থাকে তাহলে তুমি তাকে সেকেন্ড পারসন করে দেবে। অর্থাৎ তার রূপটা কেমন হবে, সাবজেক্টিভ ফর্ম থাকলে সেকেন্ড পারসনের সাবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টিভ ফর্ম থাকলে সেকেন্ড পারসনের অবজেক্টিভ ফর্ম, এবং পজিটিভ ফর্ম থাকলে সেকেন্ড পারসনের পজিটিভ ফর্ম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো রুল 4 এ কি আছে, ভার্ব বসবে। অর্থাৎ তোমার একটা বাক্যে প্রথম থাকে সাবজেক্ট, তারপর থাকে ভার্ব। হ্যাঁ, মানে সাহায্যকারী ক্রিয়া থাকলে সাহায্যকারী ক্রিয়া, তারপরে মূল ভার্ব। এইবারে দেখো আমরা কি করলাম, আমরা প্রশ্ন করতে যাই প্রথমে একটা ডব্লিউএইচ ওয়ার্ড বসালাম, তারপরে টেন্স অনুসারে বাক্যের অক্সিলিয়ারি ভার্ব বসালাম, তারপরে বাক্যের যে সাবজেক্টটি পিছনে রয়ে গেল সেই সাবজেক্ট বসালাম, এবং এই সাবজেক্ট বসাতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে যদি সেকেন্ড পারসন করলাম কখন, যখন কোনো ফার্স্ট পারসন পেলাম, অর্থাৎ ফার্স্ট পারসন যখনই পেলাম তাকে সেকেন্ড পারসন করে ফেললাম। ওকে, এরপরেই কিন্তু আমার একটি মূল ভার্বের জায়গা রয়ে গেছে, অর্থাৎ মূল ভার্বটি কিন্তু বসানো হয় না এখনো, তো এবারে কিন্তু মূল ভার্ব। ওকে, তবে এবার খেয়াল করো, খুব কেয়ারফুল খেয়াল করো, সাহায্যকারী ক্রিয়া যদি ডু অথবা ডাস অথবা ডিড হয়, খেয়াল করো, মানে ডু ডাস ছিল কোনটায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ডিড ছিল কোনটায়, পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে আমার সাহায্যকারী ক্রিয়া নেওয়ার সময় যদি আমি এই 3টার যে কোনো একটি হয়, তাহলে এবার ভার্ব লেখার সময় খেয়াল করো, ভার্ব যখন এবার লিখবো ভার্বটির কিন্তু অবশ্যই মূল ফর্ম লিখতে হবে। হয়তো এতক্ষণ ছিল গোস, তার থেকে তুমি ডাজ নিয়ে এনেছো, এবার কিন্তু লিখতে হবে গো, অর্থাৎ এস আর রইল না। এস কোথায়, ইএস চলে গেল কোথায়, এস চলে গেল কিন্তু ডাজ এর সাথে। অথবা যদি হয় ওয়েন্ট, হ্যাঁ, সেটার জন্য যদি তুমি ডিড নিয়ে থাকো এবারে কিন্তু ওয়েন্ট লিখতে পারবে না, এবারে লিখতে হবে গো। অর্থাৎ এই 3টি যদি কোনো সাহায্যকারী ক্রিয়া হিসেবে থাকে তাহলে তার পরবর্তী মূল ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, মূল ফর্ম, বেস ফর্ম যাকে তুমি বলো সেটা লিখতে হবে। ইম্পর্টেন্ট কথা, কিন্তু এখানে কিন্তু ভুল হয় তোমার পরীক্ষায়। আচ্ছা, অন্য সকল ক্ষেত্রে যেরকম থাকবে সেটাই লিখতে হবে, অন্য সকল ক্ষেত্রে, অর্থাৎ আইএনজি থাকুক অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকুক, যাই থাকুক, মানে ভার্ব যদি এম ইজার হয়, অক্সিলারি ভার্ব, হ্যাভ হ্যাজ হয়, হ্যাড হয়, অন্য যে কোনো ক্ষেত্রে তুমি ভার্বের, মূল ভার্বের অবস্থান যা ছিল তুমি তাই করবে, তুমি আর ওটাকে কোনো চেঞ্জ করবে না। দেখো 5 নাম্বারটা খেয়াল করো, যতটুকু প্রশ্ন করা হয়েছে সেটুকু বাদে বাকি অংশ লিখতে হবে। আমরা আগেও বলেছি যে হোয়ার অথবা হোয়েন, মানে যাকেই তুমি প্রশ্ন করলা তাকে একটু প্রশ্নে আইডেন্টিফাই করে রাখবা বা চিহ্নিত করে রাখবা যে আমি কতটুকুকে প্রশ্ন করলাম। ওই কথাটা কিন্তু এবার বাদ, ভুলে আবার ওটাকে লিখে দিও না, ওই কথাটা বাতিল। এবার ওই কথাটুকু বাদ দিয়ে বাক্যে বাকি যদি কিছু থাকে লিখবে, আর না থাকলে লিখবে না, শেষে একটা কি দিয়ে দেবে, প্রশ্নবোধক। হয়ে গেল আমাদের সেই কষ্টের, দুঃখের অথবা আমাদের যে ভীতির ডব্লিউএইচ ওয়ার্ড।
থেকে ডব্লিউএস কোশ্চেন করা। লার্নার্স খেয়াল করো, আমরা 9টি ডব্লিউএস ওয়ার্ডকে আসলে 2 পর্বে ভাগ করেছি। এই পর্বে আমরা 4টি ডব্লিউএস ওয়ার্ড নিয়ে কথা বলবো এবং পরের পর্বে আসলে বাকি 5টি নিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছি। এবারে তুমি খেয়াল করো, প্রথমে আমরা নিয়ে আসছি হোয়েনের ব্যবহার। আমরা রুলসটি আবার দিয়ে দিয়েছি, হোয়েন বসাবো, তারপরে ওই প্রথমে আমরা বলে দিয়েছি রুলসে হোয়েন বসাবো, তারপরে সাহায্যকারী মানে অক্সিলারি ভার্ব, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপরে আমরা বসাবো সাবজেক্ট, তারপরে বসাবো মেইন ভার্ব, মনে আছে তো মেইন ভার্ব, হ্যাঁ। তারপরে সময়বাচক শব্দ বাদ দিয়ে বাকি অংশ বসবে, অর্থাৎ সময়বাচক শব্দটি এবার আর থাকবে না, হ্যাঁ, বাকি অংশ বসবে। এখানে লিখে দিয়েছি যদি থাকে, অর্থাৎ সময়বাচক শব্দ যদি থাকে তাহলে বসবে। এবার খেয়াল করি উদাহরণগুলো, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। হি গোস হোম এট 9 PM রেগুলারলি, সে দৈনিক নিয়মিত 9টায় বাড়িতে যায়, অর্থাৎ নিয়মিত একটি কাজ, সে নিয়মিত 9টায়, রাত 9টায়, মূলত রাত 9টায় বাড়িতে যায়। এবার একটা খেয়াল করি, আমরা এইটা প্রশ্নে আসছে। এখন আমার প্রথম চিন্তা, আমি যখন সময় পেলাম, দেখো এই at 9 PM সময় পেয়েছি, এটা কিন্তু অর্থ বোঝা লাগে না তোমার। আশা করি তুমি ইংরেজিতে যত দুর্বল হও, তোমার এই বাক্যটার এই সময় বুঝতে আমার মনে হয় না তোমার কোনো বেগ পেতে হবে। তাহলে তুমি নিশ্চিত জানলা এইটা একটা সময়, সাথে সাথে মনে একটা মানে ডিটারমাইন করে নিলা যে আমি এইটার পরিবর্তে একটি হোয়েন লিখবো, কারণ হোয়েন দ্বারা সময়কে আমি বাদ দেব। ওকে, ঠিক আমরা লিখে দিয়েছি হোয়েন। এবার খেয়াল করি 2 নম্বর কাজ, এই বাক্যটি আমরা সাবজেক্টের পরে ওই ভার্বের কাছে যাব। ভার্বের কাছে আমার টেন্স আছে, অর্থাৎ কোন টেন্স। আবারও বলে রাখি, টেন্সের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, তাহলে হয়তো বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। তো আমরা এই ভার্বের কাছে গেলাম, ভার্বের সাথে কিন্তু এস বাই এস যুক্ত আছে, নিশ্চিত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি জানি, ডু অথবা ডাস, ডু অথবা ডাস। এস বাই এস আছে মানে ডাস, এস বাই এস নাই মানে ডু, ঠিক আছে। তো আমরা এখানে দেখো ডাস নিয়েছি, হ্যাঁ, এখানে কি নিয়েছি, ডাস। এবার খেয়াল করো সাবজেক্ট, মনে আছে তো নিয়ম, সাবজেক্ট। এবার দেখি সাবজেক্ট কি, হি, আমরা সাবজেক্ট বসালাম। ওকে, সাবজেক্ট বসানোর পরে মূল ভার্ব, মনে আছে তো সাবজেক্টের পূর্বে যে অক্সিলারি ভার্বটি যদি ডু, ডাস অথবা ডিড হয়, তাহলে কিন্তু এইখানের মূল ভার্বটির মূল ফর্ম লিখতে হয়। তাহলে ডাস, এখানে ডাস এর সাথে আমরা কিন্তু এই ইএস যুক্ত করে দিয়েছি, সুতরাং তোমার এখানে থাকে কি শুধু গো। তাহলে আমরা কি লিখলাম, হোয়েন ডাস হি গো। এবার দেখো আছে কি হোম, আমি লিখলাম হোম, কারণ আমার শুধু খেয়াল করতে হবে বাদ যাবে আমার সময়, at 9 PM বাদ, বাকি থাকে রেগুলারলি লিখে দিলাম, শেষে প্রশ্নবোধক। তাহলে কিভাবে হলো, when does he go home regularly। আচ্ছা, 2 নম্বরটা দেখো, they are coming here now, তারা এখানে এখন আসছে, আসতেছে, হ্যাঁ। আচ্ছা, আমি নাও পেলাম, নাও মানে সময়, এখন। তো সময় যখন পেলাম আমার কোনো চিন্তা দরকার নেই, আমি একে হোয়েন দিয়ে প্রশ্ন করবো। খেয়াল করি প্রশ্ন করলাম হোয়েন দিয়ে, হোয়েন, তারপরে আমার জানা আছে সাহায্যকারী ক্রিয়া। এবার দেখি সাহায্যকারী ক্রিয়া কিন্তু আমার দেওয়া আছে, সুতরাং এবার আর চিন্তা না করে সাহায্যকারী ক্রিয়া সাবজেক্টের সাথে মিলিয়ে, তাহলে সাবজেক্টটা কি দে, তাহলে দে আর, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে বসালাম আর, অর্থাৎ সাবজেক্টের আগে কিন্তু অক্সিলারি ভার্ব চলে আসতেছে। তাহলে হোয়েন আর, তারপরে সাবজেক্ট দে, তারপরে কামিং, তারপরে দেখো হেয়ার, বাদ গেল কি নাও, সময় বাদ হয়ে গেল, খেয়াল করতেছে অবশ্যই। 3 নম্বর, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো, আমি বাক্যটির মধ্যে একটি টুমোরো মানে পেলাম, সময় পেলাম, তাহলে সময়কে আমি বাদ দেবো হোয়েন দিয়ে। দেখি হোয়েন, অক্সিলারি ভার্ব কি পেলাম, উইল, দেওয়া আছে, দেওয়া থাকলে আর টেনশন নেই। আর তারপরে সাবজেক্ট লিখবো আই, খেয়াল করি আই মানে ফার্স্ট পারসন, আমার কিন্তু আগে বলে দিয়েছি যদি এই বাক্যের মধ্যে কোথাও ফার্স্ট পারসন থাকে, মানে আই অথবা উই, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো যদি থাকে তাহলে কিন্তু সে সেকেন্ড পারসন হয়ে যাবে, ইউ, ইউ অথবা ইয়োর। না বুঝলে আবার পিছনের রুলসটি দেখে নাও।
আচ্ছা, তাহলে কি হবে, এই আই কিন্তু হয়ে যাবে ইউ। এবার দেখো মূল ভার্ব লেখো অ্যাটেন্ড, এরপর লেখো দ্য মিটিং, এরপরে যে যাকে তুমি প্রশ্ন করলা সময়কে সে বাদ হয়ে গেল প্রশ্নবোধক। 4 নাম্বার দেখো, দ্য টিচার এন্টার দ্য এয়ারপোর্ট ইয়েস্টারডে টু রিসিভ হিজ সান। শিক্ষক তার সন্তানকে রিসিভ করার জন্য গতকাল এয়ারপোর্টে লিস্ট করলো, অর্থাৎ পৌঁছালো। হ্যাঁ, মানে এয়ারপোর্টে পৌঁছালো। এবার দেখি আমি আমার সহজভাবে খুঁজে বের করতে হবে সময় আছে কোথায়। দেখি দ্য টিচার রিচড দ্য এয়ারপোর্ট ইয়েস্টারডে। যে যতই দুর্বল হও তুমি অবশ্যই জানো ইয়েস্টারডে একটা সময়। তাহলে তুমি দেখো আমি এবার হোয়েন দিয়ে প্রশ্ন করবো ইয়েস্টারডেকে। ওকে, দেখো তাহলে কি করতে পারি, হোয়েন, তারপরে আমার এই ভার্বটা দেখো, এবার সাবজেক্টের পরে ভার্ব কিন্তু পাস্ট টেন্স, সুতরাং পাস্ট টেন্স যখন হবে প্রশ্ন হবে কিন্তু ডিড দিয়ে, মনে আছে তো, পাস্ট টেন্সে ডিড, এবার কিন্তু ডিড নিয়ে আসছি। এবার সাবজেক্ট দ্য টিচার, এবারে মূল ভার্ব মনে আছে ডু, ডিড অথবা ডাজ যদি অক্সিলারি ভার্ব হিসেবে লিখি তাহলে কিন্তু আমার এই ভার্বটির মূল ফর্ম লিখতে হবে রিস্ট, এর মূল ফর্ম হয়েছে রিস, আর ই এ সি এইচ, ইডি বাদ যাবে, তাহলে কি হবে, হোয়েন ডিড দ্য টিচার রিচ দ্য এয়ারপোর্ট টু রিসিভ হিজ সান, মানে বাকি অংশ লিখে দিলাম, শুধু সময়টি বাদ বাকি অংশ আমরা লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো। 5 নম্বরে দেখি দ্য শি প্লান্স টু গো অ্যাব্রোড নেক্সট ইয়ার। সে পরবর্তী বছর বিদেশে যাওয়ার একটা প্ল্যান করে। আচ্ছা, এবারে আমরা নেক্সট ইয়ার পেলাম, মানে সময়, প্রশ্ন করবো হোয়েন দিয়ে, লিখি হোয়েন, তারপরে এই দেখো এই ভার্বটির সাথে এস যুক্ত আছে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে ডাস, তাহলে হোয়েন ডাজ, এবার সাবজেক্ট হলো শি, হোয়েন ডাজ শি। এবারে দেখো মূল ভার্ব লিখতে হবে, এস দেওয়া যাবে না কারণ এস কিন্তু আমরা ডাজের সাথে নিয়ে নিয়েছি। কি হবে তাহলে, প্ল্যান টু গো অ্যাব্রোড, নেক্সট ইয়ার বাদ গেল। তাহলে আশা করি তুমি এই হোয়েন দিয়ে যে কোনো প্রশ্ন আশা করি তুমি লিখতে পারবে এবং নম্বর ক্যারি করতে পারবে। এবার দেখি হোয়ার, হোয়ারের অবস্থাটা খেয়াল করো, হোয়ারের ব্যবহারটা আমরা খেয়াল করি। হোয়ার আবারও আমরা নিয়ম লিখে দিয়েছি, হোয়ার মানে ডব্লিউএস ওয়ার্ড, হোয়ার বসাবা, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে স্থানবাচক শব্দ বাদ দিয়ে বাকি অংশ বসবে যদি থাকে, মানে বাকি অংশ যদি বাক্যে থাকে। তাহলে বুঝতে পারছো অবশ্যই। হ্যাঁ, নিয়মটা কিন্তু আবার রিপিট করতেছি। এবার উদাহরণ, হি গোজ হোম অ্যাট 9 PM রেগুলারলি, একই বাক্য, আগের বাক্যটি আমি রেখেছি শুধু তোমাকে বোঝানোর জন্য। দেখো এবারে কিন্তু এতক্ষণ প্রশ্ন করছিলাম যখন সময় ছিল 9 PM, এবার প্রশ্ন করবো স্থানকে। দেখো এখানে একটা স্থান পাওয়া যাচ্ছে, আশা করি এই স্থান বুঝতে তোমার অর্থ বুঝতে হবে না, মানে তুমি এমনিতেই বুঝে যাবে যে হি গোজ হোম, হোম মানে বাড়ি, মানে একটা জায়গার নাম, স্থান। আমরা এবার হোমকে বাদ দেব আগের মতো, হোমকে বাদ দিয়ে লিখছি কি, হোমকে বাদ দিয়ে লিখছি হোয়ার, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হচ্ছে এবার ডাস, মনে আছে অবশ্যই আগের কথা, তারপরে সাবজেক্ট হি, তারপরে মূল ভার্ব এস বাদ দিয়ে গো, তারপরে অ্যাট 9 PM ওই হোম বাদ গেল যাকে প্রশ্ন করছি, বাকিগুলো লিখে দিলাম। ওকে, 2 নাম্বার দেখো, দে আর কামিং হেয়ার নাও, একই বাক্য রেখেছি। এবার দেখো হেয়ার আছে এখানে, হেয়ার মানে এখানে একটা স্থান, সুতরাং এবার আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করলাম, হোয়ার অক্সিলারি ভার্ব দেওয়া আছে আর, আমি ঠিক রাখলাম, সাবজেক্ট হলো দে, তাহলে হোয়ার আর দে কামিং, শুধু হেয়ার বাদ দিলাম এবার, হ্যাঁ নাউকে রেখে দিলাম কারণ আমার স্থানকে প্রশ্ন করতেছি। ওকে, হ্যাঁ তাহলে তুমি 3 নাম্বার খেয়াল করো, উদাহরণ 3-এ কি দেওয়া আছে এখানে দেখো, আই উইল ওয়াক অন দ্য রোড টুমোরো, আমি আগামীকাল রাস্তায় হাঁটবো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে অন দ্য রোড অর্থাৎ স্থান পেলাম। হ্যাঁ, তাহলে আমি প্রশ্ন করবো কি দিয়ে, হোয়ার দিয়া, এখানে আমার অক্সিলারি ভার্ব দেওয়া আছে উইল, আমি নিয়ে আসলাম অক্সিলারি ভার্ব, তারপরে আমি সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কিন্তু আই মানে ফার্স্ট পারসন হয়ে যাবে, সেকেন্ড পারসন লিখলাম ইউ, তারপরে মূল ভার্ব লিখলাম ওয়াক, অন দ্য রোড বাদ দিয়ে লিখলাম টুমোরো।
হ্যাঁ, আর সুতরাং এখানে কিন্তু আমরা এভাবে করে ফেলতে পারি। 4 নম্বর দেখো, দ্য টিচার রিচড দ্য এয়ারপোর্ট ইয়েস্টারডে টু রিসিভ হিজ সন। এখানে দেখো আমরা স্থান পেয়েছি। দেখো দ্য টিচার রিচড, আগের বাক্যটি কিন্তু কোথায় পড়ছে সে? সে কিন্তু এয়ারপোর্টে পড়ছে, তার এয়ারপোর্ট একটা জায়গার নাম, সুতরাং আমরা এখানে এয়ারপোর্ট জায়গা হিসেবে প্রশ্ন করব। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করলাম, হোয়ার। এখানে কিন্তু পাস্ট টেন্স হবে ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। এবার পাস্ট টেন্স হওয়ার কারণে রিস্ট কিন্তু হয়ে যাবে রিস, অর্থাৎ ইডি বাদ হয়ে যাবে। ওকে, মনে আছে তো? তারপরে কি লাগলাম? ইয়েস্টারডে। এবার কিন্তু এই এয়ারপোর্ট কথাটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বাকি থাকে কি? টু রিসিভ হিজ সান। তাহলে অর্থ বুঝতে পারছো আশা করি। লাস্ট অন দেখো, শি প্ল্যানস টু গো অ্যাব্রোড, অর্থাৎ পরের বছরে সে আসলে বিদেশে যাওয়ার পরিকল্পনা করে। এখানে অ্যাব্রোডকে প্রশ্ন করতে পারি। অ্যাব্রোড মানে বিদেশে, তার মানে কোথায়? বিদেশ। তো হোয়ার দিয়ে প্রশ্ন করলাম, হোয়ার। অক্সিলিয়ারি ভার্ব এই এস থাকার কারণে ডাস, তারপরে সাবজেক্ট শি, তারপরে দেখো মূল ভার্ব এস বাদ দিয়ে থাকে প্ল্যান, টু গো। হ্যাঁ, অ্যাব্রোডকে প্রশ্ন করছি, সুতরাং সে বাদ, বাকি থাকে নেক্সট ইয়ার। তো আশা করি সহজে তুমি বিষয়টা বুঝতে। লার্নার্স, এ পর্যায়ে রয়েছে হোয়াট এর ব্যবহার। আচ্ছা দেখি হোয়াট এর ব্যবহারে কি কি দেওয়া আছে। দেখো আবার রুলসটা আবার রিপিট করতেছি। প্রথমে হোয়াট বসবে, তারপরে সাহায্যকারী ক্রিয়া, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে কি বলছে, কি অর্থবাচক শব্দ বা শব্দগুচ্ছ বাদ দিয়ে বাকি অংশ বসবে, অর্থাৎ ওই যাকে আমরা প্রশ্ন করলাম সে বাদ যাবে। এবার উদাহরণ দেখি, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট লিটারেচার। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট লিটারেচার। লিটারেচার মানে সাহিত্য। আমি সাহিত্য সম্পর্কে কথা বলতে চাই। এবারে দেখো আমরা প্রশ্ন করব। তাহলে এবার তুমি একটু অর্থ বোঝার চেষ্টা করো। আমি কথা বলতে চাই কি সম্পর্কে? এবার কিন্তু কি চলে আসছে, আগের মতো সময় অথবা স্থান কিন্তু পাচ্ছি না। এবার খেয়াল করি, আমরা হোয়াট যখন বুঝলাম কি তখন লিখলাম হোয়াট, তারপর কিন্তু এই ওয়ান্ট প্রেজেন্ট টেন্স, তাহলে লিখতে হবে ডু, যেহেতু এস নাই যার কারণে ডু। তারপরে আই আছে কিন্তু আইয়ের পরিবর্তে লাগবো ইউ, তারপর কি লিখলাম ওয়ান্ট, তারপরে টু টক অ্যাবাউট, শুধু লিটারেচার বাদ গেছে। এই সময় এই ক্ষেত্রে অনেক সময় আমাদের এই প্রিপোজিশনের ব্যবহারটা একটু ঝামেলায় ফেলে, মানে অর্থটা পরিপূর্ণ করার জন্য মূলত অ্যাবাউটকে রাখা হয়েছে। ওকে, আচ্ছা, উই শুড রাইট অ্যান ইমেল, আমাদের একটি ইমেল লেখা উচিত। তাহলে প্রশ্ন হতে পারে আমাদের কি লেখা উচিত? এবার দেখো এই জন্য হোয়াট, এবার অক্সিলিয়ারি ভার্ব শুড, উই এর পরিবর্তে কিন্তু ইউ, তারপরে রাইট, ইমেল বাদ হয়ে গেল। পরটা দেখো, দ্য স্টুডেন্ট বট এ বুক, স্টুডেন্ট শিক্ষার্থী একটি বই কিনলো। আচ্ছা এবার দেখো কি কিনলো, হোয়াট, এটা পাস্ট টেন্স ডিড দ্য স্টুডেন্ট। এবার এই পাস্ট টেন্স কিন্তু হয়ে গেছে এখানে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ মূল ফর্ম হয়ে গেছে। প্রেজেন্ট টেন্স বলতে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। বিশেষ করে একটু এনবি খেয়াল করো, কি আমরা ওই আগেও বলে আসছি, কি এর উত্তরে যদি সাবজেক্ট আসে তাহলে হোয়াট প্লাস সাবজেক্ট বসে, সাহায্যকারী ক্রিয়া কোনো পরিবর্তন হয় না। মনে আছে হয়তো তোমাদের প্রথম রুলসে এই কথাগুলো আমরা বলেছিলাম। উদাহরণ দেখো, দ্য নিউজ মেক্স মি লাফ, সংবাদটি আমাকে হাসালো। এরকম অনেক সংবাদ আসে যেগুলো আমাদের হাসায়, এরকম। তাহলে দেখি প্রশ্ন করতে পারি আমরা, কি সে আমাকে হাসালো, অর্থাৎ আমাকে হয়ে যাবে তোমাকে। কি সে তোমাকে হাসালো, নিউজটি আমাকে হাসালো। তাহলে উত্তরে কি আসলো, নিউজ। এবার কিন্তু সাবজেক্ট বাদ গেছে, তো হট লিখলাম, হটের পরিবর্তে কি বাদ গেল, সাবজেক্ট। সুতরাং আর কোনো নিয়ম দরকার নেই, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের কোনো নিয়ম দরকার নেই। অন্য নিয়ম ঠিক আছে, অন্য নিয়ম লাগবে। তো হোয়াট, দেখো এই মেক্স, আমরা মেক্স রেখেছি। এবার কিন্তু মিকে ইউ করে দিয়েছি, আগের নিয়ম মনে আছে অবশ্যই, লাভ। তাহলে হোয়াট মেক্স ইউ লাভ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় প্রায় থাকে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার একটু লার্নার্স, এবারে রয়েছে হোয়াই এর ব্যবহার। দেখো আবার আগের মতো রুলসটা বলে দিয়েছি, হোয়াই প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব
প্লাস কারণবাচক শব্দ বা শব্দগুচ্ছ বাদ দিয়ে বাকি অংশ বসবে যদি থাকে। এবার খেয়াল করি আমরা হয় এর ব্যবহারের ক্ষেত্রে খেয়াল করব কিছু শব্দ নিচে আমার দেওয়া আছে, এই শব্দগুলো থাকলে বেশিরভাগ সময় হয় বসে। তুমি উদাহরণ দেখো, হি ভিজিটেড দ্য জু টু সি ভেরিয়াস অ্যানিমালস। সে চিড়িয়াখানায় ভ্রমণ করলো টু সি ভেরিয়াস অ্যানিমালস, বিভিন্ন ধরনের অ্যানিমাল দেখার জন্য। তাহলে উদ্দেশ্য বুঝাইছে। তাহলে এরকম টু প্লাস ভার্ব দিয়ে যদি উদ্দেশ্য বুঝায় তখন কিন্তু এই টু প্লাস ভার্ব থেকে সব বাদ হয়ে যাবে, শুধু ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। এবার দেখি ওয়াই, অর্থাৎ এটা পরিবর্তে লিখলাম ওয়াই। তারপরে আগের কথা মনে আছে কিনা, এটা পাস্ট টেন্স ভিজিটেড, যার কারণে ডিড, তারপরে সাবজেক্ট হি, তারপরে এইটা ডিড হওয়ার কারণে এই ইডি বাদ হয়ে এখান থেকে মূল ভার্ব চলে আসলো ভিজিট, তারপরে হলো দ্য জু, আর এই টু থেকে এই পর্যন্ত সব বাদ। তাহলে হলো কি হোয়াই ডিড হি ভিজিট দ্য জু, কেন সে জুতে অথবা চিড়িয়াখানায় ভিজিট করলো? উত্তর কি টু সি ভেরিয়াস অ্যানিমালস। কথা ঠিক আছে। 2 নম্বর দেখো, দে হ্যাভ টকড আস ফর সলভিং দ্য প্রবলেম। তারা সমস্যার সমাধানের আমাদের সাথে কথা বলিয়াছে। এবার দেখো আমরা দেখো ফর প্লাস ভার্বের সাথে এনজি যদি থাকে তাহলেও কিন্তু হোয়াই দিয়ে প্রশ্ন করতে হয়, এই ফর থেকে সম্পূর্ণ বাদ হয়ে যাবে। প্রশ্ন করছি আমরা হোয়াই, অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, সাবজেক্ট হলো দে। দেখো অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসছি, তারপরে সাবজেক্ট, তারপর কিন্তু এবারে এই টকড রেখেছি, কারণ ওই যে বলেছিলাম যে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তখন মূল ভার্বের কোনো পরিবর্তন নেই, যেরকম আছে ওইরকমই, তো ওইরকমই আমরা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আছে আস, ফার্স্ট পারসন আমরা লিখলাম ইউ, আর এই ফর থেকে বাকিগুলো বাদ হয়ে গেল। 3 নম্বর দেখো, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ আই ওয়াজ বিজি। আমি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারলাম না কারণ আমি ছিলাম ব্যস্ত। এবারে দেখো এ বিকজ আছে বা বিকজ অফও থাকতে পারে, এরকম থাকলে অবশ্যই কারণ বোঝায়, সুতরাং সে বাদ হয়ে যাবে। তাহলে আমরা এই বিকজ এর পরিবর্তে লিখবো হোয়াই, তারপরে এখানে অক্সিলারি ভার্ব আছে কুড, সাবজেক্ট আই হয়ে যাবে ইউ। খেয়াল করে এখানে নট আছে, আমি শুধু নটটাকে বসিয়ে দেবো, কোনো কাজ নেই। তারপরে এখানে মূল ভার্ব আছে অ্যাটেন্ড দ্য মিটিং, বিকজ থেকে সামনের অংশটি বাদ। নিচে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, অর্থাৎ কোন কোন শব্দ থাকলে সাধারণত তুমি হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারো। খেয়াল করে এক্ষেত্রে বিকজ অফ যদি থাকে, এই বিকজ অফ থেকে সামনের সব বাদ হয়ে যাবে, তুমি হয় দিয়ে এই অংশকে প্রশ্ন করতে পারো। শুধু বিকজ যদি থাকে তাহলেও আমরা দেখিয়েছি অলরেডি, ফর প্লাস ভার্বের সাথে এনজি, শুধু ফর না, কিন্তু শুধু ফর থাকলেই মানে হবে না, সবসময় হয় আসে না, কিন্তু ফর প্লাস ভার্বের সাথে আইএনজি যখন হয় তখন কিন্তু এটা হয়ে থাকে। হ্যাঁ, অন্য ক্ষেত্রে হতে পারে, তবে অর্থ বুঝতে হয় সেক্ষেত্রে। আর টু প্লাস ভার্ব অন থাকলেও তাকে ওই থেকে সম্পূর্ণ অংশ বাদ দিয়ে আমরা হয় দিয়ে প্রশ্ন করতে পারি। আরো দুই একটি শব্দ তুমি মনে রাখতে পারো, যেমন ওয়িং টু, হ্যাঁ, ডিউ টু, এই শব্দগুলো অর্থ কারণ। ওয়িং টু অর্থ কারণ, ডিউ টু মানে কারণ, অর্থাৎ এই ওয়িং টু অথবা ডিউ টু থেকে সামনের অংশ বাদ যাবে, হোয়াই দিয়ে প্রশ্ন করা যায়। ইত্যাদি শব্দ থাকলে উহা বাদ হয়, হোয়াই বসে। সুতরাং আমাদের আজকের বিষয়টা তুমি খেয়াল করছো, আজকের বিষয়টা ছিল হাউ টু মেক ডব্লিউএস কোয়েশ্চেন, কিভাবে একটি সঠিক ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা যায়। আমরা সেই পর্বে কিন্তু দেখিয়েছি তোমাকে যে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড বসাতে হয়, তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হয়, তারপরে সাবজেক্ট বসাতে হয়, তারপরে মূল ভার্ব বসাতে হয়, তারপরে যাকে প্রশ্ন করলাম অতটুকু বাদ দিয়ে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করতে হয়। এই পর্বের আমরা মাত্র 4টা ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। 1 নম্বরে বলেছি যদি কোনো সময় বোঝায় তাহলে হোয়েন, আর যদি কোনো স্থান বোঝায় তাহলে হোয়ার, আর যদি কোনো কি অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু হবে হোয়াট। হোয়াটের আরো কিছু ব্যবহার আছে, তুমি আস্তে আস্তে এগুলো জেনে নেবে, বা আমরা প্র্যাকটিস যখন করব সেখানে চলে আসবে। এবং হোয়াই আসবে কখন, কারণবাচক কোনো শব্দ যখন হবে বা সেই শব্দগুচ্ছ বাদ যাবে হোয়াই এর পরিবর্তে। এই 4টি শব্দ নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করছি। সুতরাং সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করে সুন্দরভাবে ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছো এবং লিখেছো,
সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই ইংলিশ আমাদের এই ক্লাসগুলো করে থাকো, অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে আমাদের সাথে সামনের ক্লাসগুলো অংশগ্রহণ করবে। বিশেষ করে পার্ট 2 অর্থাৎ পরবর্তী পর্বে কিন্তু আমরা বাকি এই যে 5টি রয়ে গেছে সেই 5টি নিয়ে আমরা আলোচনা করব। সো টিল দেন, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।